আজকের ক্লাসে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের বিন্দু নির্ণয় শিখব। আমরা সেজন্য একটা বোর্ডে চিত্র অঙ্কন করেছি। এই চিত্রে ভূমি অক্ষ বরাবর একটা রেখা দেওয়া আছে, যেখানে এআর ইকুয়াল টু এমআর, অর্থাৎ এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করতেছে। এখানে শুধু এমসি রেখা অঙ্কন করা আছে। আমরা উদ্দীপকে গতে লেখা আছে, উদ্দীপক অনুযায়ী যথাযথ যুক্তি সহ ভারসাম্য বিন্দু নির্ণয় করো। প্রথমে আমরা ভারসাম্য বিন্দু নির্ণয় করব। এখন আমরা ভারসাম্য বিন্দু নির্ণয় করতে সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক হতে পারে, একচেটিয়া বাজারও হতে পারে, কিন্তু আজকের ক্লাসে আমরা কি শিখবো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখবো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। ভারসাম্য বিন্দু নির্ণয়, তবে সেটা যথাযথ যুক্তি চেয়েছে। তাহলে ভারসাম্য যদি আমরা নির্ণয় করতে যাই তখন আমাদের কি প্রয়োজন হয় আমরা জানি। সেটা একচেটিয়া বাজার হোক আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হোক, ভারসাম্য নির্ণয় করার জন্য তো প্রথম দুটি শর্তের প্রয়োজন। প্রথম কয়টি শর্তের প্রয়োজন? দুটি শর্তের প্রয়োজন। এক, প্রয়োজনীয় শর্ত। দুই, পর্যাপ্ত শর্ত। তাহলে আমরা বলি প্রথম শর্ত কোনটি? প্রয়োজনীয় শর্ত। আর দ্বিতীয় শর্ত কোনটি? পর্যাপ্ত শর্ত। যে কোনো বাজারের ভারসাম্য নির্ণয় করতে আমাদের এই দুটি শর্ত পূরণ করতে হবে। ক্লিয়ার এখন এতটুকু? আচ্ছা, তাহলে আমরা এখন দেখি প্রয়োজনীয় শর্ত কোনটা আর পর্যাপ্ত শর্ত কোনটা। প্রয়োজনীয় শর্ত, দ্বিতীয় হচ্ছে পর্যাপ্ত শর্ত। 2 নম্বর, এমসি রেখার ঢাল, এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল। গুড, মুখস্থ করে ফেলির সাথে সাথে এমআর রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিজ দিক দিয়ে ছেদ করে উপরে উঠবে। উদ্দীপক অনুযায়ী যদি আমরা ভারসাম্য বিন্দু নির্ণয় করতে যাই তাহলে আমাদের প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্তের প্রয়োজন রয়েছে। প্রথম শর্তটা ছিল এমআর ইজ ইকুয়াল টু এমসি, এবং দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিজ দিক দিয়ে ছেদ করে উপরে উঠবে। যদি আমরা এটা বিশ্লেষণ করি শর্ত দুটি, তাহলে আমরা যদি চিত্রে খেয়াল করি দেখবেন যে এখানে যে রেখাটা দেওয়া আছে সেটা কোন রেখা? এমসি রেখা। আমরা আবার বলি এই যে এখানে যে রেখাটা দেওয়া সেটা কোন রেখা? এমসি রেখা। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে চিত্রের মধ্যে এমআর আর এমসি এটা কোন বিন্দুতে আছে? এটা এমআর আগে বলেন তো চিত্রের মধ্যে এমআর কোন বিন্দুতে আছে? এমআর কিন্তু সকল জায়গায় আছে। এ আর এমআর এই যে রেখাটা আছে যে কোনো জায়গায় আছে, এবং পি সহ, পিটাও আমাদের এখানে থাকে কিন্তু এখানে দাম নির্দেশ করেছি, আমরা এখানেও লিখে দিতে পারি। এমআর এবং এআর এই রেখাটা যেখানে আছে এই রেখা যে কোনো বিন্দুতে আছে। ক্লিয়ার এখন এতটুকু? কিভাবে ক্লিয়ার হবেন? আমরা জানি যে ভূমি অক্ষ বরাবর পি এআর এবং এমআর সমান হয়। এটা যে এই বিন্দু বিষয়টা তা না, যে কোনো বিন্দুতেই, মানে এই রেখার যে কোনো বিন্দুতেই সমান হয়। আমরা আমাদের সুবিধার্থে চিহ্নিত করার জন্য এখানে দুইটা বিন্দু ধরা হয়েছে। তবে এই বিন্দু দুটার মধ্যে নির্ণয় করতে গেলে ভারসাম্য হয় কিনা সেটাও খেয়াল রাখতে হবে। ভারসাম্য হবে কখন? যখন আমাদের এই দুইটা শর্ত পূরণ করবে, অর্থাৎ এমআর ইজ ইকুয়াল টু এমসি। প্রথম শর্তটা যদি আমরা খেয়াল করে দেখেন ভারসাম্যের জন্য, এ বিন্দু যদি খেয়াল করি তাহলে এমআর এবং এমসি এখানে টাচ করেছে না? এই যে এমসি নিচের দিকে নামছে আর এমসি নিচের দিকে নামছে, আর এমআর তো আগে থেকে এখানে এই বিন্দুতে আছে। ক্লিয়ার এতটুকু? দেখেন বুঝছেন কিনা? টাচ করছে মানে কি, তারা দুজন এখানে সমান, এই বিন্দু হোক আর এই বিন্দু হোক। ক্লিয়ার এখন এতটুকু? কিন্তু যদি আমরা দ্বিতীয় শর্ত খেয়াল করি, এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখা কি বড় হবে আর এমআর রেখা ছোট হবে। দেখেন ভূমি অক্ষ বরাবর রয়ে গেছে এমআর রেখা, এর কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু এমসি রেখা এখান থেকে নিচে নামছে। নিচে নামলে কি, এই যে এটা নিচে চলে আসছে এমসি, তাহলে এখানে যখন ছিল এমসি বড় ছিল, পরবর্তীতে সমান হয়েছে এই বিন্দুটাতে, তারপর যখন নিচে নেমে এসেছে তাহলে কি আর বড় আছে? এমসি তাহলে আর বড় নাই। কিন্তু আপনি যদি খেয়াল করেন বি বিন্দুতে এখানে এসে নিচ থেকে এদিক দিয়ে এসে এখানে টাচ করছে, তার মানে সমান হয়েছে। পরবর্তীতে কি এমসি উপরের দিকে চলে গেছে, এমআর এর কোনো পরিবর্তন হয় নাই, তার মানে কি এমসি উপরে অবস্থান করতেছে। অর্থাৎ আমরা যদি দ্বিতীয় শর্তে খেয়াল করি, এমসি রেখা এমআর রেখাকে নিচ দিক দিয়ে সেট করে উপরে উঠবে। এটা কোন বিন্দুতে দেখা যাচ্ছে? বুঝি নাই আমরা? মনোযোগ দিতে হবে, মনোযোগ দিতে হবে। আপনি কি বুঝতে পারতেছেন কোনো কিছু? আমি আবার বলি, আমরা বরাবরই খেয়াল রাখবো যে যদি ভারসাম্য নির্ণয় করতে যাই তাহলে কি করতে হবে? দুইটা শর্ত পূরণ করতে হবে। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা কি? পর্যাপ্ত শর্ত। আমরা যদি এখানে খেয়াল করি আমরা দুইটা শর্ত লিখেছি। একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত কি লিখেছি? এমআর ইজ ইকুয়াল টু এমসি, অর্থাৎ
এমআর এবং এমসির মান কি হবে পরস্পর সমান। আবার যদি দ্বিতীয়টা খেয়াল করে এমসি রেখার ডাল গ্রেটার দেন এমআর রেখার ডাল, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচ দিয়ে সেট করে উপরের দিকে উঠে যাবে। প্রথম শর্তের সাথে সাথে কি হবে দ্বিতীয় শর্তটাও পূরণ করতে হবে। ক্লিয়ার এখন এতটুকু? এবার যদি আমরা চিত্রে খেয়াল করি, চিত্রটা কোন বাজারে দেওয়া আছে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। এবং এখানে দেওয়া আছে এই যে ভূমি অক্ষ বরাবর কি দেওয়া আছে? একটা রেখা দেওয়া আছে যেখানে এ আর এম আর সমান, অর্থাৎ এটা যদি আমরা দেখতে পাই তাহলে বলবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আসেন, এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দুইটা বিন্দু দেওয়া আছে এ এবং বি, এবং এই এ এবং বি দুইটা বিন্দুকে টাচ করছে কোন রেখা? এমসি রেখা। এখন এখানে বলা হয়েছে ভারসাম্য বিন্দু কোনটি? যেহেতু দুইটা বিন্দু পাওয়া গেছে, এখন আমরা খেয়াল করব যে যদি প্রয়োজনীয় শর্ত এবং পর্যাপ্ত শর্ত এই দুইটা শর্ত একটা বিন্দুতে পালন হয় তাহলে সেটা হবে ভারসাম্য বিন্দু। এখন ক্লিয়ার এতটুকু? প্রথম শর্ত যেহেতু আমরা জানি কি এমআর ইজ ইকুয়াল টু এমসি, এটা দুইটা বিন্দুতেই দেখেন ঠিক আছে। এই যে এমআর এমসি এখানেও টাচ করছে, এমআর এমসি এখানেও টাচ করছে, অর্থাৎ এ এবং বি বিন্দুতে প্রথম শর্তটা পালন হয়েছে না? দেখেন আমার কথা বুঝতে পারছেন কিনা? এ এবং বি বিন্দুতে এই যে প্রথম যে শর্তটা আমাদের এমআর ইজ ইকুয়াল টু এমসি, এটা কিন্তু শর্ত পালন করেছে। ক্লিয়ার এখন এতটুকু? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? এখন আমার পাশাপাশি কি করতে হয়? আমরা কি দেখতাম এই একটা যখন পালন হয় তার পাশাপাশি এই শর্তটা পালিত হয়ে যেত না? কিন্তু এখন খেয়াল রাখতে হবে এটা হয় কিনা। আসলে এটার শর্তটা কি? এমসি বড় হবে এমআর ছোট হবে, অর্থাৎ এই যে এমসি দেখেন এসে উপরের দিকে চলে গেছে তাহলে বড় হবে, আর যদি নিচের দিকে আসে তাহলে কি এমসি ছোট হবে। এমসি এর বিন্দুর আগ পর্যন্ত বড় ছিল কিন্তু পরবর্তীতে সে কি হয়েছে? ছোট হয়ে গেছে। আবার এখানে এসে দেখেন এমসি যখন ছোট ছিল কিন্তু পরবর্তীতে উপরে চলে গেছে, তার মানে এখানে বড় হয়ে গেছে। ক্লিয়ার এতটুকু? আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। এখন এই যে এই দুইটা বিন্দু যদি তুলনা করি তাহলে প্রথম যে শর্তটা আছে দুইটা বিন্দুতে পালন হয়েছে, কিন্তু এই যে এমসি রেখা এমআর রেখাকে নিচ দিয়ে সেট করে উপরে উঠবে এই শর্তটা শুধুমাত্র পালিত হয়েছে কোন জায়গায়? বি বিন্দুতে। আমরা সবাই বুঝতে পারছি? এই কারণে বলবো যেহেতু দুইটা শর্ত বি বিন্দুতে পালিত হয়েছে তার মানে বি বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। আর এই বিন্দুটা কি ভারসাম্য বিন্দু নয়, কারণ কি প্রথম শর্তটা পালন হলেও দ্বিতীয় শর্তটা পালন সে করে নাই। ক্লিয়ার এখন এতটুকু? আমি কি বুঝাইতে পারছি? এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? রিমি প্রশ্ন আছে? আচ্ছা, এবার আপনার প্রশ্ন করেন যেখানে থেকে আপনি কি বুঝতে চাচ্ছিলেন। স্যার ভারসাম্য হওয়ার জন্য এসি রেখা লাগে, হ্যাঁ। এটা তো এসি রেখা নাই। আচ্ছা, একটা সুন্দর প্রশ্ন এটা, যে ভারসাম্যের জন্য আমরা কি দরকার হয়? এসির প্রয়োজন হয়। কিন্তু আপনারা খেয়াল রাখবেন গড় ব্যয় আমরা কখন নিয়ে আসবো? যখন একটা বাজারে আমি স্বাভাবিক মুনাফা নির্ণয় করছি না অস্বাভাবিক মুনাফা নির্ণয় করছি না ক্ষতি হওয়া সত্ত্বেও আমাকে কি উৎপাদন চালিয়ে যাবে এই সিদ্ধান্ত নিতে যেতে হবে। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে যদি মুনাফার পরিমাণ অথবা ক্ষতির পরিমাণে আমি নির্ণয় করতে যাই তখন আমাকে গড় ব্যয় নিয়ে আসতে হবে। আর ভারসাম্যের জন্য শর্ত কয়টা পালন করা হবে? দুইটা, যে দুইটা আমরা শর্ত এখানে লিখেছি। যখন আমরা ওই যে মুনাফার দিকে যাব তখন আমরা গড় ব্যয়ের কথা নিয়ে আসবো। ক্লিয়ার এখন এতটুকু? এখন আমরা কি করব? এই যে শর্ত পেয়েছি শর্তের সাপেক্ষে দেখলাম এখানে যে তারা এ এবং বি এর মধ্যে তুলনা করলে বি বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, তাহলে এটা আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করি। চিত্রের মাধ্যমে প্রকাশ করার জন্য প্রথমে আমরা লম্ব এবং ভূমি অক্ষ বরাবর রেখা অঙ্কন করব। ভূমি অক্ষ বরাবর উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষ বরাবর দাম, আয় এবং ব্যয়। এখন সুমাইয়ের একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন ছিল বলেন? স্যার দাম তো পি, কিন্তু আর আর সি এই জায়গায় বুঝলাম না। আচ্ছা, এটা কি অন্যরা বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ফার্স্ট ইয়ার আর কেউ বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, খেয়াল করেন এখানে সে বলতেছে পি বুঝলাম দাম, কিন্তু আর আর সি কি? আর হচ্ছে আয় রেভিনিউ, সি হচ্ছে কস্ট ব্যয়। আমরা গড় ব্যয় এদিকে গড় আয় প্রান্তিক আয় নির্ণয় করি না, এই জন্য এখানে আর দিয়ে প্রকাশ করা হয়েছে। গড় আয়ও থাকতে পারে, প্রান্তিক আয়ও থাকতে পারে, আবার গড় ব্যয়ও থাকতে পারে। ক্লিয়ার এতটুকু? এই কারণে এখানে পি আর সি ব্যবহার করা হয়েছে। আমরা তাহলে এখন ভূমি অক্ষ বরাবর একটা রেখা অঙ্কন করি। দেওয়া ছিল এ আর ইজ ইকুয়াল টু এম আর। গুড। এবার আসেন এমসি আমরা আমাদের মতো পূরণ করে নিলাম। এমসি এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন এই যে এখানে একটা রেখা টানা যায়, এখানে একটা রেখা টানা যায়। ক্লিয়ার এখন এতটুকু? লম্ব অক্ষ বরাবর এখানে দামটা লিখলাম। ওকে, ফাইন। এবার খেয়াল করেন তাহলে এখানে যেহেতু এই জায়গায় শর্ত পালন করা হয়েছে দুইটাই, তাহলে এখানে উৎপাদনের পরিমাণ ধরলাম মনে করেন কিউ। বুঝাইতে পারছি আমি? যেহেতু বি বিন্দুতে ভারসাম্য পূরণ হয়েছে পি, এখানে আমি উৎপাদনের পরিমাণ নিয়ে নিলাম কিউ। এখন মনে করেন এখানে কিউ ওয়ানও লিখতে পারি আমি, যেহেতু এটা নতুন আর একটা বিন্দু এখানে আমি ধরে আমরা আমাদের মতো ধরে নিয়েছি। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন এই বিন্দু থেকে দেখেন আমরা কিন্তু প্রথমটা উদ্দীপক অনুযায়ী ভারসাম্য বিন্দু নির্ণয় করেছি, আমাদের মতো আমরা ব্যাখ্যা দেবো। আমি এই পর্যন্ত যা বলেছি সেইগুলোই হয়তো একটু গুছায় লিখতে হবে। এখন দেখেন যদি আমি 4 নাম্বার প্রশ্নে আসি,
উদ্দীপক অনুযায়ী প্রয়োজনীয় গড় ব্যয় রেখা অঙ্কন করে অস্বাভাবিক মুনাফা অঞ্চল বিশ্লেষণ করো। তাহলে এখানে যে চিত্রটা আছে এই চিত্রে কি অস্বাভাবিক মুনাফা বোঝা যায়? না। এই যে সুমাইয়ের যে প্রশ্নটা ছিল স্যার এসি কোথায়, তাহলে এখন কি অস্বাভাবিক নির্ণয় করতে কি এসি প্রয়োজন হবে না? তাহলে এসিটা আমাদের এখন নিজে থেকে নিয়ে আসতে হবে। কোন বিন্দুতে নিয়ে আসবো এখন হচ্ছে এটা প্রশ্ন, যখন এ বিন্দুতে না বি বিন্দুতে? কোন বিন্দুতে নিয়ে আসবো? বি বিন্দুতে। বি বিন্দুতে। আচ্ছা রেশমার কাছে দেন তো। আচ্ছা রেশমা বলেন, আমি যদি বি বিন্দুতে এখানে গড় ব্যয় রেখা অঙ্কন করি, হ্যাঁ বি বিন্দুতে, বি বিন্দুকে নির্দেশ করে যদি আমি গড় ব্যয় রেখা অঙ্কন করি তাহলে কি সেটা ঠিক হবে, নাকি এ বিন্দুকে নির্দেশ করে গড় ব্যয় রেখা অঙ্কন করতে হবে? বি বিন্দুতে। বি বিন্দুতে। কারণ কি? স্যার কারণ বি বিন্দুতে ভারসাম্যটা মানে ভারসাম্যের দুইটা শর্তই পূরণ হয়েছে। আচ্ছা হ্যাঁ, তাহলে ভারসাম্য বিন্দু যেহেতু বি, তাহলে ভারসাম্য বিন্দুকে নির্দেশ করে আমাকে গড় ব্যয়ের স্থান নির্ধারণ করতে হবে। যেহেতু এখানে বলা হয়েছে যে অস্বাভাবিক মুনাফা অঞ্চল নির্ণয় করেন, তাহলে কি অস্বাভাবিক মুনাফা হলে গড় ব্যয়টা কোথায় হবে? নিচে। নিচের দিকে হবে। তাহলে আমরা এখানে অঙ্কন করি যে কোনো একটা বিন্দু। মনে করেন এসি কি করব, আমি যে এসি উপর থেকে আসে না, মনে করেন যে উপর থেকে এসে যে আবার উপরে চলে গেল, এখানে আরেকটু টান দিয়ে দেই, এই যে এসি এসি, তাহলে এই বিন্দুতে হয়েছে না? তাহলে এই বিন্দু বরাবর আমি একটা দাগ দিয়ে দিতে পারি, তার এটা পিওন নিলাম, P1 সমস্যা নেই। এখন এটা বি বিন্দু আছে, এটা মনে করেন সি বিন্দু নিলাম, তাও সমস্যা নেই, আপনি যে কোনো কিছু ধরতে পারেন। এই যে এতটুকু হয়েছে, এখন এটা কি অস্বাভাবিক মুনাফাকে কি নির্দেশ করতেছে? জি স্যার। তাহলে এখানে উৎপাদনের পরিমাণ কত? উৎপাদনের পরিমাণ কত কে বলতে পারবেন? হ্যাঁ উৎপাদনের পরিমাণ কত? ও কিউ। ও কিউ। দেখেন ও থেকে কিউ পর্যন্ত হচ্ছে কি উৎপাদনের পরিমাণ, তাহলে দামটা কোন পর্যন্ত? ও থেকে পি, আর উৎপাদনের পরিমাণ ও থেকে কিউ। এখন আমার একটা প্রশ্ন বলেন যে অস্বাভাবিক মুনাফা যদি নির্ণয় করতে যাই, যেহেতু এখানে বলা হয়েছে অস্বাভাবিক মুনাফা নির্ণয় করেন, তাহলে আমাকে কি সূত্রের সাহায্য নিতে হবে না? মোটা এবং মোট ব্যয় নির্ণয় করতে হবে। তাহলে আমরা গাণিতিক বিশ্লেষণে যাই। যেহেতু এখানে চিত্র থেকে আমরা নির্ণয় করতেছি, তাহলে চিত্র হতে প্রাপ্ত প্রথমে কি লিখতে হয়? দাম। দামকে কি দিয়ে প্রকাশ করি? পি। আমি এখন এতটুকু লিখে রাখলাম, তারপরে কি লিখতে হয়? উৎপাদনের পরিমাণ। পরিমাণ। উৎপাদনের পরিমাণকে কি দিয়ে প্রকাশ করি কিউ। আমরা? কিউ। এটাও লিখে রাখলাম, তারপরে কি লিখতে হয়? গড় ব্যয়। ব্যয়। গড় ব্যয়কে কি দিয়ে প্রকাশ করি? এসি। এসি। এই যে তিনটা পয়েন্ট এখানে আমরা লিখছি, এই তিনটা কথা সবসময় কিন্তু একই থাকবে, সেটা একচেটিয়া বাজার হোক অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হোক। কিন্তু আমি এখানে ফাঁকা রেখেছি কেন? যদি সংখ্যা থাকতো সাথে সাথে বসিয়ে দিতাম, আমাদের সমস্যা হয় না। কিন্তু ফাঁকা রেখেছি কেন? যদি এ বি সি টি অর্থাৎ পি বা P1 এরকম থাকে, তাহলে একটু সাবধানতার সহিত করতে হবে। দেখেন দামকে আমরা কি বলি? পি রেখা, মানে এই রেখা বরাবর ধরি, তাই না? তাহলে এই বরাবর যেটা দেওয়া থাকবে, তাহলে এই রেখা বরাবর যেটা দেওয়া আছে সেটা দামকে নির্দেশ করে। তাহলে এখানে কি ও থেকে ওপি। তাহলে ওপি টাকা। আচ্ছা পরবর্তীতে উৎপাদনের পরিমাণ, ভূমি অক্ষ বরাবর উৎপাদন পরিমাণ নিয়েছি, তাহলে এটা যদি হয় ভারসাম্য বিন্দু, তাহলে ভারসাম্য বিন্দু পর্যন্ত আমরা যাব ও থেকে কিউ। তাহলে ও কিউ হচ্ছে কি একক। এককে প্রকাশ করবো। গুড। এরপর আসছে গড় ব্যয়। গড় ব্যয় এখানে দেখেন কোন বিন্দুতে আছে? এই যে গড় ব্যয় সি বিন্দুতে টাচ করেছে, তাহলে এই বরাবর যে রেখাটা আছে এটা হবে গড় ব্যয় ও থেকে OP1 P1। সি। তাহলে OP1 সি। টাকা। সি হইব না স্যার? না সি পরবর্তীতে আসবে, ও, পরে। পরে। তাহলে আমাদের OP1 হচ্ছে কি গড় ব্যয়। এখন আমাদের লিখতে হবে আমরা জানি, তাহলে আমরা জানি কি দুইটা সূত্র যেহেতু প্রয়োগ করব, এজন্য আমরা জানি লিখতে হবে। প্রথমে কি লিখবো? মোটায়। মোট আয়। গুড। মোট আয়কে টি আর দ্বারা প্রকাশ করি, টি আর ইজ ইকুয়াল টু ফি ইনটু কিউ। তাহলে ফি এর মান এখন কত দেওয়া আছে? ওপি। ও ফি ইনটু কিউর মান কত দেওয়া আছে? ও কিউ। ও কিউ। তাহলে এখন যদি এই পাশে যে মানটা থাকবে, সবাই একটু মনোযোগ দেই, এই পাশে যে দামটা থাকবে, আগে এটা খেয়াল করেন, এই পাশে যে দামটা থাকবে সেই দামটা সবসময় স্থির থাকবে, স্থির আমরা এটা থাকবে। পরিবর্তন করব না। শুধুমাত্র উৎপাদনের পরিমাণে গিয়ে কিউ যেটা থাকবে, কিউর সাথে কে আছে তার পরিবর্তন করব। তাহলে আমরা উপি রাখবো। এখন এই কিউটা শুধু লিখবো, ও এর বদলে কি লিখবো? এই পি পর্যন্ত যাব, তাহলে পি পর্যন্ত যদি যাই তাহলে দেখেন কিউর উপর বি কি হবে। আছে? বি। বি দেওয়া আছে, তাহলে বি লিখবো। এখন ওপি বি কিউ। কিউ। এবার আসি মোট ব্যয়। তাহলে মোট ব্যয়কে আমরা কি দিয়ে প্রকাশ TC। করছি? টিসি। তাহলে টিসি কি? এসি ইনটু কিউ। কিউ। তাহলে এসির মান কত এখানে দেওয়া আছে? OP1। OP1 ইনটু কিউর মান তো ও কিউ। ও কিউ। আচ্ছা এরপর আমরা কি করব? OP1 পরিবর্তন করব না, যা আছে তাই লিখবো, এই কিউটাও লিখবো, কিন্তু ও এর বদলে এখন কি লিখবো? সি। এখন দেখেন P1 পর্যন্ত যাব, তাহলে ও থেকে P1 সি C। দেওয়া আছে, তাহলে সি লিখবো। আমরা একটা সাজিয়ে লিখি OP1 সি কিউ।
তাহলে এখন মুনাফার পরিমাণ নির্ণয় করতে হবে আমাদের। যদি এখন মুনাফার নির্ণয় করি তাহলে কি লিখবো আমরা? অতএব মুনাফার পরিমাণ। ফাই দিয়ে প্রকাশ করি। ফাই ইজ ইকুয়াল টু কি? Phi। টি আর মাইনাস টি TC। সি। টি আর এর মান কত? ও পি বি কিউ। ও পি বি BQ। কিউ মাইনাস ও পি ওয়ান সি কিউ। OP1 CQ। ও পি ওয়ান সি CQ। কিউ। তাহলে যেটা যেটা মিলে বাদ যাবে, তাহলে ও মিলে ও মিলে, কিউ মিলে কিউ মিলে, তাহলে তাহলে রয়ে গেল কি? পি বি পি ওয়ান সি। তাহলে এখন সাজিয়ে লিখি পি পি ওয়ান বি সি। তাহলে মুনাফার পরিমাণ কি কি দাঁড়ালো? এই যে একটা নির্দিষ্ট দাঁড়ালো, নির্দিষ্ট একটা পরিমাণ হলো যা পি পি ওয়ান বি সি দ্বারা নির্দেশিত। এই যে মোট আয় এবং মোট ব্যয় নির্ণয় করার পর পরবর্তীতে কি হয়েছে? যে একটা নির্দিষ্ট মান বেরিয়েছে, সেটা ধনাত্মক। কিভাবে বুঝলাম আমরা ধনাত্মক? কারণ গড় ব্যয় রেখা ছিল দাম রেখার নিচে নিচে, এবং তারা কিন্তু প্রশ্ন বলেছিল যে অস্বাভাবিক অঞ্চল নির্ণয় করেন। তাহলে এটা স্বাভাবিকভাবে আমরা জানি যদি যদি গড় ব্যয় রেখা দাম রেখার নিচে অবস্থান করে তাহলে সেটা হবে কি? অস্বাভাবিক অঞ্চল। ক্লিয়ার এতটুকু? তাহলে এখানে এই যে মানটা এটা নির্দেশ করে অস্বাভাবিক মুনাফা। তাহলে আপনারা লিখতে পারেন নির্ণেয় মুনাফার পরিমাণ পি পি ওয়ান বিসি, অর্থাৎ অস্বাভাবিক মুনাফা নির্দেশ করে। অস্বাভাবিক মুনাফা বা অস্বাভাবিক অঞ্চল, যেহেতু অঞ্চল এখানে বলছে, অস্বাভাবিক অঞ্চল নির্দেশ করে।